ম্যাডাম, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ নাও, ও মারা গেছে না বেঁচে আছে। যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। ইয়েস বস। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা আছে চলছে, আরো 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা, আসুন। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। মা, তুমি মিথ্যা কথা বলছো। আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তাড়াতাড়ি নিয়ে চলো, না হলে আমার আম্মু আমাকে মাইর দিবে। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রাগ করতেছো গোলাম? তুমি কেন আমার- প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেসার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না, আমি যাব না। গোলাম, তুমি আমাকে কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আই মনে যে বেগম সাহেব, আমি তো হাই, থামো। মনির, গাড়ি বের করতে বল। দর্শক, একই দেখলাম আমরা। যেই মানুষটা নিজের জীবনের বাজি রেখে অন্যকে বাঁচাতে গেল, জ্ঞান ফেরার পর সে নিজেই নিজের পরিচয় ভুলে বসেছে। গোলাম হঠাৎ করে নিজেকে শেহজাদ বলে দাবি করছে কেন? নিজের ভালোবাসার মানুষ ঋতুকে দেখে কেন সে ফাতেমা বলে ডাকছে? এটা কি কোনো গভীর ষড়যন্ত্র, নাকি গোলামের মস্তিষ্কের কোনো ভয়ানক ক্ষতি হয়েছে? অন্যদিকে অপারেশন থিয়েটার থেকে সদ্য বের হওয়া একজন বাবা, যার পেটে এখনও তাজা সেলাই এবং ক্ষত থেকে রক্ত ঝরছে, সে কিভাবে নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে হাসপাতালের বিছানা ছেড়ে হাতে তুলে নিল আগ্নেয়াস্ত্র? দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্বটি যেন আমাদের সব হিসাব নিকাশ, সব কল্পনা আর থ্রিলারের সংজ্ঞাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আজকের এই আলোচনায় আমরা এই সব কিছুর পেছনের আসল রহস্য, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক অবস্থা এবং আগামী পর্বে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তার এক শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর বিশ্লেষণ করব। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার মাথার পোকা নড়িয়ে দেবে। শুরুতেই যদি আমরা পুরো পর্বের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাব গল্পের শুরুটা হয়েছে এক চরম মনস্তাত্ত্বিক এবং আবেগঘন বৈপরীত্যের মধ্য দিয়ে। একদিকে আমরা দেখি ঋতু অত্যন্ত যত্নের সাথে ভালোবাসা দিয়ে তার চারপাশটা সাজিয়েছে। মোমবাতির আলো, লাল বেলুন আর প্রিয় মানুষের জন্য অপেক্ষার এক স্নিগ্ধ মুহূর্ত। কিন্তু এই ভালোবাসার মুহূর্তটা কত দ্রুত এক ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হতে পারে তা পরিচালক আমাদের খুব দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন। ঋতুর হাতের কাঁচের পাত্রটি যখন হঠাৎ করে ভেঙে মেঝেতে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই যেন দর্শকদের বুকের ভেতরটাও একটা ধাক্কা খায়। এই ভেঙে পড়া কাঁচ যেন শুধু একটি পাত্র নয়, বরং ঋতুর সাজানো স্বপ্ন, তার ভালোবাসা আর গোলামের সুন্দর ভবিষ্যতের এক প্রতীকী ধ্বংসাবশেষ। আপনারা যারা নাটকটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পরিচালকেরই দৃশ্যপট পরিবর্তনের মুনশিয়ানাটা কতটা নিখুঁত ছিল। ভালোবাসার উষ্ণ আলো থেকে মুহূর্তের মধ্যে গল্প চলে যায় হাসপাতালের ঠান্ডা, যান্ত্রিক আর রক্তমাখা এক পরিবেশে। সাইরেন বাজিয়ে যখন অ্যাম্বুলেন্স এসে থামে এবং রক্তাক্ত অচেতন শরীরগুলোকে ট্রলিতে করে ভেতরে নিয়ে যাওয়া হয়, তখন সেই দৃশ্যের উত্তেজনা আমাদের আক্ষরিক অর্থেই স্ক্রিনের সাথে আটকে রাখে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ঋতুল এই সাজানো স্বপ্ন যখন এক নিমিষে ভেঙে গেল, তখন আপনাদের মনের ভেতর ঠিক কী অনুভূতি কাজ করছিল? ভালোবাসার মানুষটির জন্য একজন নারীর যে ব্যাকুলতা, তা এই দৃশ্যে এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে কোনো পাষাণ হৃদয়ও এক মুহূর্তের জন্য কেঁদে উঠবে। হাসপাতালের ভেতরের পরিবেশটি ছিল এক কথায় দম বন্ধ করা। সেখানে শুধু রক্তের গন্ধ আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার এক নীরব আর্তনাদ। শেহজাদ স্যার এবং গোলাম দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। শাফিজার মতো একজন বিশ্বস্ত এবং ডাকাবুকো মানুষও যখন হাসপাতালের মেঝেতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, তখন আমরা বুঝতে পারি পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শাফিজ চরিত্রটি এই নাটকে একটি অদ্ভুত দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে। সে শুধু একজন কর্মচারী বা বডিগার্ড নয়, সে শেহজাদ স্যারের ছায়া।
যখন সাফিজ তার দলের ছেলেদের কড়া নির্দেশ দেয় যে কোনোভাবেই যেন কেউ হাসপাতালের ভেতর প্রবেশ করতে না পারে, তখন তার চোখের দিকে তাকালে বোঝা যায় যে সে তার স্যারের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, আবার কারো জীবন নিতেও তার হাত কাঁপবে না। কিন্তু এত কড়া নিরাপত্তার পরেও কি আসলেই শেষ রক্ষা হয়েছিল? এখানেই আসে নাটকের সবচেয়ে বড় আর নির্মম টুইস্ট। ফাতেমা, যে কিনা শেহজাদ স্যারের স্ত্রী, তার কান্না আর হাহাকার হাসপাতালের ভারী বাতাসকে যেন আরও বিষণ্ণ করে তোলে। নিজের স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে একজন স্ত্রীর যে মানসিক বিপর্যয় ঘটে তা ফাতেমা চরিত্রের মধ্য দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। ডাক্তার যখন এসে জানান যে শেহজাদের জন্য ও পজিটিভ রক্তের প্রয়োজন, তখন এক মুহূর্তের জন্য পুরো করিডরে যেন পিন পতন নীরবতা নেমে আসে। ফাতেমার নিজের রক্তের গ্রুপ ও পজিটিভ হওয়া সত্ত্বেও সে যখন রক্ত দিতে পারছিল না, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে ঋতুর এগিয়ে আসাটা ছিল এই পর্বের অন্যতম সেরা একটি ইমোশনাল টার্নিং পয়েন্ট। ঋতু যখন নিজের ভালোবাসার মানুষ গোলামকে বাঁচানোর জন্য রক্ত দিতে প্রস্তুত হয় এবং ডাক্তারকে বলে যে সে পেশেন্টের স্ত্রী, তখন তার চোখের দিকে তাকিয়ে আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। ভালোবাসা মানুষকে কতটা সাহসী করে তোলে, কতটা নিঃস্বার্থ করে তোলে, তা ঋতুর এই রক্ত দেওয়ার দৃশ্যের চেয়ে ভালোভাবে আর বোঝানো সম্ভব ছিল না। আপনারা যারা এই দৃশ্যটি দেখেছেন, তারা কি একবারও ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসার কথা ভেবে ইমোশনাল হননি? নিজের শিরা থেকে রক্ত বের করে অন্য একটি জীবন বাঁচানোর যে আপ্রাণ চেষ্টা, তা দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। কিন্তু অন্যদিকে যেখানে হাসপাতালে জীবন বাঁচানোর এক আপ্রাণ লড়াই চলছে, ঠিক সেই মুহূর্তে শহরের অন্য এক প্রান্তে বসে এক ভয়ানক ষড়যন্ত্রের জাল বুনছিল দাউদ খান। দাউদ খান চরিত্রটি এই নাটকের এমন এক ডার্ক এনার্জি, যা পুরো গল্পটাকে প্রতিনিয়ত এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে ধোঁয়া উড়িয়ে দাউদ খান যখন তার ব্যর্থ লোকগুলোকে গালাগাল করছিল, তখন তার চেহারায় যে বিরক্তি আর নিষ্ঠুরতা ফুটে উঠছিল, তা সত্যি ভয় ধলিয়ে দেওয়ার মতো। দাউদ খান এমন একজন মানুষ যে তার কাজের পথে কোনো ব্যর্থতা মেনে নিতে পারে না। সে তার দলের ছেলেদের নির্দেশ দেয় যে কোনো মূল্যে লকারের লোকেশন খুঁজে বের করতে হবে, এবং শেহজাদ যদি বেঁচেও থাকে তবে তাকে হাসপাতালের বিছানাতেই খুন করে আসতে হবে। দাউদ খানের এই নির্দেশের পর থেকে আমাদের মনে যে ভয়ানক সাসপেন্স তৈরি হয়, তা পুরো পর্ব জুড়ে আমাদের তাড়া করে বেরিয়েছে। আপনারা কি খেয়াল করেছেন দাউদ খানের চোখের সেই ক্রূর দৃষ্টি? তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, তার কাছে শুধু টাকার খেলা আর ক্ষমতার দম্ভ। সে তার উদ্দেশ্য হাসিলের জন্য এতটাই মরিয়া যে সে হাসপাতালের মতো একটি পবিত্র জায়গাকেও রক্তে রঞ্জিত করতে দুবার ভাববে না। দাউদ খানের এই ভয়ানক পরিকল্পনার কথা জানার পর আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল: সাফিজ কি পারবে দাউদ খানের এই ভয়ানক লোকগুলোর হাত থেকে তার স্যারকে বাঁচাতে? এত কড়া প্রহরার পরেও কি দাউদ খানের লোকগুলো হাসপাতালের ভেতর ঢুকে শেহজাদকে শেষ করে দেবে? এই মানসিক চাপ আর উত্তেজনা পরিচালক অত্যন্ত চতুরতার সাথে প্রতিটি ফ্রেমে ফ্রেমে ছড়িয়ে দিয়েছেন। আর ঠিক যখন আমরা শেহজাদ স্যারের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় ভুগছি, তখনই পরিচালক আমাদের সামনে নিয়ে আসেন এই পর্বের সবচেয়ে হৃদয়বিদারক এবং কষ্টদায়ক দৃশ্যটি। শেহজাদের ছোট্ট মেয়ে শ্রেয়া, যাকে আমরা শুরু থেকেই অত্যন্ত মিষ্টি এবং নিষ্পাপ একটি শিশু হিসেবে দেখেছি, সে যখন হাসপাতালের করিডরে একা একা দাঁড়িয়েছিল, তখন আমাদের সবার বুকেই একটা অজানা আতঙ্ক কাজ করছিল। আর সেই আতঙ্কটাই সত্যি হল যখন একটি লাল বেলুন গড়িয়ে গড়িয়ে শ্রেয়ার পায়ের কাছে এসে থামে। শিশুদের মন এমনিতেই খুব কৌতূহলী হয়, আর সেই কৌতূহলকে পুঁজি করে দাউদ খানের লোকগুলো এক ভয়ানক ফাঁদ পাতে। আপনারা খেয়াল করে থাকবেন যে মহিলাটি লাল বেলুন দিয়ে শ্রেয়াকে প্রলুব্ধ করছিল, তার কপালে থাকা লাল টিপ এবং তার চোখের ধূর্ত চাহনি কতটা ভয়ঙ্কর ছিল। একজন মায়ের ছদ্মবেশে সে কিভাবে এত সহজে একটি নিষ্পাপ শিশুকে ভুলিয়ে ভালিয়ে হাসপাতালের বাইরে নিয়ে গেল, তা দেখে আমার আক্ষরিক অর্থেই গায়ে কাটা দিয়ে উঠেছে। হাসপাতালের এত মানুষ, এত গার্ড, সাফিজের এত কড়া নির্দেশ, সব কিছুকে ফাঁকি দিয়ে চোখের পলকে শ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। এই দৃশ্যটি দেখার সময় আপনারা কারা কারা স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চেয়েছিলেন যে শ্রেয়া, তুমি ওই বেলুনটার পেছনে যেও না? একজন দর্শক হিসেবে এই দৃশ্যটি মেনে নেওয়া সত্যি খুব কঠিন ছিল।
যে বাবা হাসপাতালের অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়ছে, তার চোখের মণি, তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণটাকে এভাবে ছিনিয়ে নেওয়া হবে, এটা হয়তো শেহজাদ স্যার তার ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। এই কিডন্যাপের দৃশ্যটি শুধু গল্পের একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি দাউদ খানের নিষ্ঠুরতার চরম সীমার একটি প্রমাণ। তারা জানে যে শেহজাদকে শারীরিকভাবে হয়তো মারা কঠিন হতে পারে, কিন্তু মানসিকভাবে তাকে ধ্বংস করার একমাত্র পথ হল তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নেওয়া। এর কিছুক্ষণ পরেই আমরা সেই বহুল প্রতীক্ষিত দৃশ্যটি দেখতে পাই, যেখানে শেহজাদ স্যারের জ্ঞান ফেরে। একজন মানুষের শরীর যখন মারাত্মকভাবে আহত থাকে, যখন তার পেটে গুলি লাগে এবং মাত্রই সে অপারেশন থিয়েটার থেকে বের হয়, তখন তার প্রথম চিন্তা হওয়া উচিত নিজের শরীরের যন্ত্রণা। কিন্তু শেহজাদ স্যার যখন চোখ মেলেন, তার প্রথম শব্দটাই ছিল তার মেয়ের নাম। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, ফাতেমা, আমার মেয়ে কোথায়? এই একটা লাইনের মধ্যে একজন বাবার যে আকুলতা, যে ভয় লুকিয়েছিল, তা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু তার স্ত্রী ফাতেমা এবং শাফিজ যখন তাকে কোনো সঠিক উত্তর দিতে পারে না, তখন শেহজাদের চোখে মুখে যে আতঙ্কের ছায়া নেমে আসে, তা স্ক্রিন ভেদ করে আমাদের বুকেও এসে লাগে। এর পরপরই যখন শেহজাদের ফোনে একটি কল আসে এবং সে বুঝতে পারে যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে, তখন পুরো হাসপাতালের কেবিনের পরিবেশ এক অদ্ভুত স্তব্ধতায় পরিণত হয়। শেহজাদ চরিত্রটি কোনো সাধারণ মানুষের নয়, সে একজন মাফিয়া বা পাওয়ারফুল লিডার যাই হোক না কেন, দিন শেষে সে একজন বাবা। আর একজন বাবার বুক খালি করে দিলে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ আমরা পাই এর ঠিক পরের দৃশ্যটিতে। শেহজাদ স্যার তার পেটের তাজা ক্ষত, সেলাই আর ঝরে যাঠা রক্তকে সম্পূর্ণ উপেক্ষা করে যখন বিছানা থেকে নেমে দাঁড়ায়, তখন তার সেই রুদ্র মূর্তি দেখে শাফিজ পর্যন্ত চমকে ওঠে। সে তার পেটের ব্যান্ডেজ টেনে ছিঁড়ে ফেলে, রক্ত গড়িয়ে পড়ছে, যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন আর মেয়েকে বাঁচানোর এক ভয়ানক উন্মাদনা। শাফিজের হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে সে যখন হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর শেহজাদের সেই ধীর অথচ দৃঢ় পদচারণা আমাদের মনে এক অদ্ভুত শিহরণ তৈরি করে। আপনারা যারা এই দৃশ্যটি দেখেছেন, তাদের কাছে শেহজাদের এই অবতার কেমন লেগেছে? একজন আহত বাঘ যেমন শিকারের খোঁজে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, শেহজাদ স্যারও ঠিক তেমনই দাউদ খান এবং তার লোকগুলোর জন্য এক সাক্ষাৎ যমদূত হয়ে হাসপাতালের বাইরে পা রাখে। কিন্তু এসব কিছুর মাঝে সবচেয়ে বড় যে রহস্যটি আমাদের সবার মনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে, তা হল গোলামের বর্তমান অবস্থা। পর্বের একেবারে শেষের দিকে আমরা দেখতে পাই গোলাম একটি সুসজ্জিত বিছানায় শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। ঋতু, যে তার ভালোবাসার মানুষ, তার হাত ধরে পরম মমতায় বসে আছে। ঋতু যখন গোলামের জ্ঞান ফেরার অপেক্ষায় প্রহর গুনছিল, তখন আমরা সবাই ভেবেছিলাম হয়তো এবার একটি সুন্দর মুহূর্ত তৈরি হবে। কিন্তু গোলাম যখন চোখ মেলে তাকায় এবং ঋতুকে বলে, ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা, তখন যেন পুরো পৃথিবী থমকে যায়। ঋতু চমকে উঠে বলে, আমি ফাতেমা না, আমি ঋতু। আর ঠিক তখনই গোলাম যে কথাটি বলে, তা আমাদের সবার মস্তিষ্কের নিউরনগুলোকে কাঁপিয়ে দেয়। গোলাম বলে, আমাকে চিনতে পারছো না, আমি শেহজাদ। এই একটা সংলাপ যেন পুরো নাটকের সমীকরণকে উল্টে দিয়েছে। দর্শক, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, গোলাম কেন নিজেকে শেহজাদ দাবি করছে? সে কি সত্যিই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? মানুষের মাথায় আঘাত লাগলে অনেক সময় স্মৃতিভ্রম হয় ঠিকই, কিন্তু সে অন্য একজন মানুষের পরিচয় কেন নিজের বলে দাবি করবে? আর তাও আবার শেহজাদ স্যারের পরিচয়, যার সাথে তার দীর্ঘদিনের পরিচয়। সে ঋতুকে ফাতেমা বলে ডাকছে, তার মানে সে সম্পূর্ণভাবে নিজেকে শেহজাদ স্যার হিসেবেই বিশ্বাস করছে। নাকি এর পেছনে অন্য কোনো গভীর অন্ধকার রহস্য লুকিয়ে আছে? গোলাম কি আসলে কোনো অভিনয় করছে? সে কি শত্রুদের বিভ্রান্ত করার জন্য বা অন্য কোনো বড় উদ্দেশ্য হাসিলের জন্য ইচ্ছে করেই স্মৃতি হারানোর ভান করছে? নাকি দাউদ খানের কোনো লোক হাসপাতালে বা তার বাসায় কোনোভাবে গোলামের উপর এমন কোনো মেডিসিন বা ড্রাগ প্রয়োগ করেছে, যার কারণে সে হ্যালুসিনেশনে ভুগছে? এই দৃশ্যটি দেখার পর থেকে আমার মাথার ভেতরে শুধু এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আমি জানি, আপনারা যারা এতক্ষণ ধরে এই রিভিউটি পড়ছেন বা দেখছেন, আপনাদের মনের ভেতরেও পরবর্তী পর্ব নিয়ে হাজারো প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। শেহজাদ স্যার কি তার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পাবে? দাউদ খানের এই নিষ্ঠুর খেলার শেষ কোথায়? আর সবচেয়ে বড় কথা, গোলামের এই নতুন পরিচয়ের পেছনের আসল সত্যিটা কবে সবার সামনে আসবে?
যেহেতু আমাকে ৩৫০০ শব্দের একটি বিশাল এবং বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাই এই মুহূর্ত পর্যন্ত আমি নাটকের প্রতিটি ফ্রেম, প্রতিটি ইমোশন এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিন্তু আসল খেলা তো সবে শুরু। পরবর্তী পর্বে এই গল্পের মোড় কোন দিকে ঘুরবে, শেহজাদ এবং গোলামের এই দৈত্য সত্তার সমাধান কিভাবে হবে এবং দাউদ খানের পতন কিভাবে লেখা হবে, তার লজিক্যাল এবং থ্রিলিং প্রেডিকশন নিয়ে আমি আসছি আমার বিশ্লেষণের দ্বিতীয় অংশে। দর্শক, আপনাদের অশেষ আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আবারও ফিরে এলাম দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্বের সেই মাথা নষ্ট করা রহস্যগুলোর জট খুলতে এবং আগামী পর্বের কিছু গা শিউরে ওঠা প্রেডিকশন নিয়ে। আগের অংশে আমরা দেখেছি কিভাবে পুরো গল্পটি একটি গোলক ধাঁধায় পরিণত হয়েছে, যেখানে রক্তের সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লোভ একে অপরের সাথে জড়িয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় যে ধাক্কাটা আমরা খেয়েছি তা হলো গোলামের সেই অবিশ্বাস্য সংলাপ, যখন সে ঋতুর দিকে তাকিয়ে নিজেকে শেহজাদ হিসেবে পরিচয় দেয় এবং ঋতুকে ফাতেমা বলে ডাকে, তখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন জেগেছে: আসলে গোলামের সাথে কি ঘটেছে? আমার ধারণা এখানে প্রধানত দুটি ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমত, আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করি, তাহলে পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোলাম হয়তো কোনো গভীর মানসিক ট্রমার শিকার হয়েছে। আপনারা জানেন, যখন কোনো মানুষ তার চোখের সামনে চরম ভয়াবহ কিছু ঘটতে দেখে এবং নিজে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে, তখন তার মস্তিষ্ক সেই ভয়ানক স্মৃতিগুলোকে মুছে ফেলার জন্য একটি ডিফেন্স মেকানিজম বা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। হতে পারে গোলামের অবচেতন মন শেহজাদ স্যারকে নিজের রক্ষাকর্তা বা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিশ্বাস করে নিয়েছে, আর তাই সেই চরম আতঙ্কের মুহূর্ত থেকে নিজেকে বাঁচাতে তার মস্তিষ্ক শেহজাদের পরিচয়টাকে নিজের মধ্যে ধারণ করে নিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অনেক সময় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ট্রমা ইনডিউসড অ্যামনেশিয়া বলা হয়। যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তবে আগামী পর্বে আমরা দেখতে পাব ঋতুর এক ভয়ঙ্কর মানসিক সংগ্রাম। যে মানুষটার জন্য সে নিজের রক্ত পর্যন্ত দিয়ে দিল, সেই মানুষটা তাকে চিনতে পারছে না। এর চেয়ে বড় শাস্তি একজন প্রেমিকার জন্য আর কি হতে পারে? আমার মনে হচ্ছে আগামী পর্বে ঋতু আপ্রাণ চেষ্টা করবে গোলামের পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য, আর এই চেষ্টা করতে গিয়ে তাদের মধ্যে বেশ কিছু আবেগঘন এবং হৃদয় বিদারক দৃশ্য তৈরি হবে, যা আমাদের দর্শকদের চোখের জল ফেলতে বাধ্য করবে। অন্যদিকে আমার বিশ্লেষণের দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর সম্ভাবনাটি হল, গোলাম হয়তো মোটেও তার স্মৃতি হারায়নি, সম্ভবত সে পুরোটাই অভিনয় করছে। কিন্তু কেন? আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন, দাউদ খানের লোকগুলো যখন হাসপাতালে শেহজাদ স্যারকে মারতে এসেছিল, তখন গোলাম হয়তো বুঝতে পেরেছিল যে তার নিজের এবং শেহজাদ স্যারের জীবন চরম হুমকির মুখে। পরিস্থিতি দেখে এমনও মনে হচ্ছে যে গোলাম খুব চতুরতার সাথে নিজেকে শেহজাদ হিসাবে উপস্থাপন করে শত্রুদের মনোযোগ নিজের দিকে টেনে নেওয়ার একটা মাস্টার প্ল্যান করেছে। সে হয়তো বোঝাতে চাইছে যে আসল শেহজাদ হাসপাতালে নেই, বরং সে নিজেই শেহজাদ। এতে করে দাউদ খানের লোকগুলো বিভ্রান্ত হতে পারে এবং আসল শেহজাদ স্যার কিছুটা সময় পেতে পারে। তাছাড়া গোলাম জানে যে ঋতু এবং তার পরিবারও এখন আর নিরাপদ নয়, তাই তাদের সবাইকে এই মাফিয়াদের নোংরা খেলা থেকে দূরে রাখার জন্য সে হয়তো ইচ্ছাকৃতভাবে ঋতুকে চিনতে না পারার ভান করছে, যাতে ঋতু তার ওপর রাগ করে বা অভিমান করে দূরে সরে যায় এবং সুরক্ষিত থাকে। আমার এই ধারণাটি যদি সত্যি হয়, তবে আগামী পর্বে আমরা গোলামের এক সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ রূপ দেখতে পাব। সে হয়তো শেহজাদ স্যারের পরিচয়ে দাউদ খানের লোকগুলোর সাথে কোনো সাইকোলজিক্যাল গেম খেলা শুরু করবে। আপনারা কি ভাবছেন? গোলাম কি সত্যিই পাগল হয়ে গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে তার কোনো নিখুঁত চাল? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের এক একটি ভাবনা এই গল্পের রহস্য উন্মোচনে নতুন মাত্রা যোগ করে। এবার আসা যাক আমাদের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যাকশন প্যাক দিকটিতে। শেহজাদ স্যার একজন বাবা যার পেটে তাজা ক্ষত। সে যখন পিস্তল হাতে হাসপাতাল থেকে বেরিয়ে গেল, তখন তার গন্তব্য কোথায় হতে পারে? আমার ধারণা শেহজাদ স্যারের এই রূপটি আগামী পর্বে পুরো শহরের আন্ডারওয়ার্ল্ডকে কাঁপিয়ে দেবে। একজন আহত বাঘ যখন তার সন্তানকে হারায়, তখন সে নিজের জীবন বা মৃত্যুর পরোয়া করে না। সম্ভবত আগামী পর্বে আমরা দেখব শেহজাদ স্যার সোজা দাউদ খানের কোনো গোপন আস্তানায় গিয়ে হানা দিয়েছে, অথবা তার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে সেই কিডন্যাপারদের গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে রাস্তায় কোনো এক জায়গায় শেহজাদ স্যার এবং দাউদ খানের লোকগুলোর মধ্যে এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ হতে যাচ্ছে।
শেহজাদের শরীর থেকে রক্ত ঝরছে, সে বারবার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে ট্রিগার চেপে যাচ্ছে। এমন একটি দৃশ্য যদি স্ক্রিনে ফুটে ওঠে, তবে তা নিঃসন্দেহে বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা একটি অ্যাকশন দৃশ্য হিসাবে জায়গা করে নেবে। তবে পরিস্থিতি দেখে এমনও মনে হচ্ছে যে এই যুদ্ধে শেহজাদ একা থাকবে না। শাফিজ, যে শেহজাদ স্যারের সবচেয়ে বিশ্বস্ত ছায়া, সে কোনোভাবেই তার স্যারকে এই আহত অবস্থায় একা মরতে দেবে না। শাফিজ হয়তো তার পুরো বাহিনী নিয়ে শেহজাদ স্যারের পেছন পেছন যাবে এবং শেষ মুহূর্তে শেহজাদকে কভার ফায়ার দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু আমার মনের ভেতর একটা ভয়ও কাজ করছে। শেহজাদ স্যারের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে হয়তো কিডন্যাপারদের কাছাকাছি পৌঁছেও জ্ঞান হারিয়ে ফেলতে পারে। আর যদি এমনটা হয়, তবে ছোট্ট শ্রেয়ার জীবন আরও বড় হুমকির মুখে পড়বে। শ্রেয়াকে কিডন্যাপ করার পেছনে দাউদ খানের আসল উদ্দেশ্য কি? সে কি শ্রেয়াকে মেরে ফেলতে চায়, নাকি শ্রেয়াকে জিম্নি করে শেহজাদ স্যারের কাছ থেকে বড় কোনো মুক্তিপণ বা তার পুরো সাম্রাজ্য লিখে নিতে চায়? আমার ধারণা দাউদ খান একজন অত্যন্ত ধূর্ত ব্যবসায়ী। সে শ্রেয়াকে এত সহজে মারবে না। সম্ভবত সে শেহজাদকে কল করে একটি ডিল অফার করবে। সে হয়তো শেহজাদকে বলবে তার সমস্ত ব্যবসা, লকারের চাবি এবং ক্ষমতা দাউদ খানের হাতে তুলে দিতে, আর তার বিনিময়ে সে শ্রেয়াকে ছেড়ে দেবে। এই পরিস্থিতিতে শেহজাদ স্যারের মতো একজন মাফিয়া ডন কী সিদ্ধান্ত নেবে? সে কি তার এতদিন গড়ে তোলা সাম্রাজ্য নিজের মেয়ের জীবনের বিনিময়ে এক নিমিষে বিলিয়ে দেবে? আমার মনে হচ্ছে শেহজাদ স্যার একজন বাবা হিসাবে কোনো দ্বিধা না করে নিজের সব কিছু ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। কারণ এই নাটকের মূল থিমই হল দুনিয়া টাকার গোলাম, কিন্তু একজন বাবা কখনোই টাকার গোলাম হতে পারে না। সে শুধু তার সন্তানের ভালোবাসার গোলাম। এই রিয়েলাইজেশনটা হয়তো শেহজাদ চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। সে বুঝতে পারবে যে এত টাকা, এত ক্ষমতা, এত আধিপত্য সব কিছুই অর্থহীন যদি দিন শেষে নিজের মেয়েকেই সে বুকে জড়িয়ে ধরতে না পারে। আগামী পর্বে শেহজাদ এবং দাউদ খানের মধ্যে টেলিফোনে যে কথোপকথনটি হতে পারে, তা অত্যন্ত টান টান উত্তেজনার সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। এর পাশাপাশি ফাতেমা চরিত্রের আগামী পদক্ষেপ কী হতে পারে তা নিয়েও আমি অনেক চিন্তা করেছি। ফাতেমা একজন মা। সে একদিকে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখেছে, অন্যদিকে তার মেয়ে নিখোঁজ। একজন মায়ের এই মানসিক অবস্থা আগামী পর্বে আরও করুণভাবে ফুটে উঠবে। আমার ধারণা ফাতেমা হয়তো আর চুপ করে বসে থাকবে না। সে হয়তো শেহজাদ স্যারের শত্রুদের ব্যাপারে আগে থেকেই কিছু না কিছু জানে। সে হয়তো পুলিশের সাহায্য নেবে, অথবা শেহজাদের পুরনো কোনো বিশ্বস্ত সহযোগীর সাথে যোগাযোগ করবে যারা দাউদ খানের বিরুদ্ধে লড়তে সাহায্য করতে পারে। ফাতেমার এই ঘুরে দাঁড়ানো বা মরিয়া হয়ে ওঠা এই গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। অন্যদিকে ঋতু, যে কিনা গোলামের এমন অদ্ভুত আচরণে পুরোপুরি দিশেহারা, সে হয়তো হাল ছেড়ে না দিয়ে গোলামের চিকিৎসার জন্য অন্য কোনো বড় ডাক্তারের শরণাপন্ন হবে। ঋতু এবং ফাতেমা, এই দুই নারীর মানসিক দৃঢ়তা আগামী পর্বগুলোতে একটি বড় ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। তারা প্রমাণ করবে যে পুরুষরা যখন টাকার পেছনে ছুটে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যায়, তখন নারীরাই তাদের ভালোবাসা এবং ত্যাগ দিয়ে পরিবারকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। আপনারা যদি পুরো নাটকের প্রেক্ষাপটটি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন পরিচালক আমাদের সামনে একটি বিশাল ক্যানভাস তৈরি করেছেন। একদিকে টাকার লোভ, মাফিয়াটের দ্বন্দ্ব, আর অন্যদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। দাউদ খান চরিত্রটি আমাদের সমাজের সেই সব ক্ষমতালোভী মানুষদের প্রতিনিধিত্ব করে যারা নিজেদের স্বার্থের জন্য যে কোনো নিচে নামতে পারে। আগামী পর্বে দাউদ খানের এই অহংকার হয়তো শেহজাদের রাগের কাছে কিছুটা হলেও ধাক্কা খাবে। আমার মনে হচ্ছে শেহজাদ হয়তো দাউদ খানের খুব কাছের কোনো মানুষকে বা তার কোনো বড় ব্যবসার জায়গাকে টার্গেট করবে, যাতে দাউদ খান ভয় পেয়ে শ্রেয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়। দাউদ খান যখন বুঝতে পারবে যে একজন আহত বাবা কতটা ভয়ানক হতে পারে, তখন তার চোখে মুখে যে ভয়ের ছাপ ফুটে উঠবে, তা দেখার জন্য আমি সত্যি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। সব শেষে বলতে চাই, দুনিয়া টাকার গোলাম নাটকের এই ১৬ নম্বর পর্বটি আমাদের যে পরিমাণ সাসপেন্স আর থ্রিল উপহার দিয়েছে, তা সত্যি প্রশংসার দাবিদার। গোলামের এই নতুন পরিচয়, শেহজাদের প্রতিশোধের আগুন, শ্রেয়ার অন্তর্ধান আর ঋতুর নিঃস্বার্থ ভালোবাসা, সব কিছু মিলিয়ে আগামী পর্বটি যে এক কথায় একটি মাস্টারপিস হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমার করা এই বিশ্লেষণ এবং প্রেডিকশনগুলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয়, গোলাম আসলেই অভিনয় করছে, নাকি সে সত্যিই তার স্মৃতি হারিয়েছে? শেহজাদ স্যার কি পারবে তার মেয়েকে সুস্থ অবস্থায় দাউদ খানের নরক থেকে ফিরিয়ে আনতে? আপনাদের মাথায় যদি নতুন কোনো থিওরি বা সম্ভাবনা এসে থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি
এবং আপনাদের ভাবনাগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আজকের এই গভীর বিশ্লেষণ এবং রিভিউটি যদি আপনাদের মনের মতো হয়ে থাকে এবং একটু হলেও রোমাঞ্চ দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন নাটকের এমন নিখুঁত বিশ্লেষণ করতে অনেক বেশি উৎসাহিত করে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আগামী পর্বের রিভিউ এবং প্রেডিকশন আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব শিগগিরই দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের আরও একটি চমকপ্রদ এবং শ্বাসরুদ্ধকর রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবশেষে টাকার নয় বরং সত্যিকারের ভালোবাসার কদর করতে শিখবেন। ধন্যবাদ সবাইকে। সিএনজি ভালো হয়, খাওয়ান তো লাগবো, কুমিল্লা খাইলে খাওয়ান লাগবো, এখানে খাইলে খাওয়ান লাগবো। होटल के कुमिल्ला ने क्या करा